ভদ্রলোকের বয়স হলে কি হবে, সে এখনো ভীষণ সামর্থ্যবান, গায়ের চামড়া একটুও কুচকায়নি। মানসা চলো চলো চোখে বাবার দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার বাবা তার গায়ে হাত তুলল, তাও এই ভরা মজলিসে। তাসফির উপরের রাগ তার আরও চড়াও হলো। সব হয়েছে মেয়েটার জন্য। মানসার ভেতরকার ভালো মানুষই সত্তা তাকে তিরস্কার করে বলে, কত বড় অপদার্থ তুমি, এখনো নিজের ভুল স্বীকার করছো না। নিজের অন্যায় করলে তবু পুনরায় নির্দোষ মেয়েটাকে দোষী সাব্যস্ত করতে তৎপর তুমি, অসহ্য মেয়ে লোক। মানসা ভিতরের শয়তানি সত্তা গর্জে উঠে বলে, তাকে কান পড়া দিয়ে কোনো লাভ নেই। এই মেয়ে সব নষ্টের মূল। সে কলেজে না এলে কিছুই হতো না। ভালো সত্তা তাকে ব্যঙ্গ করে হেসে থেমে গেল। সে যতই বোঝা, এরা ঠিক হবে না। একবার অপশক্তি এদের মাঝে ভর করলে তা ছোটানো বড়ই মুশকিল। এই তো ঘন্টাখানেক আগের ঘটনা। তাসফির কেবিন থেকে বেরিয়ে আসা আরাধ্য আর স্বর্ণের দিকে ইতস্ত বলল, তোরা এগিয়ে যা, আমার একটু কাজ আছে। ওদের কাজের কথা বলে আশা চুপি চুপি সুজনের কেবিনে ঢুকে পড়ল। সুজন হঠাৎ কেবিনে আশাকে নক করা ছাড়াই ঢুকতে দেখে রাগী স্বরে বলল, ম্যানার শিখুনি, অভদ্রের মতো আচরণ আমি মোটেও বরদাস্ত করব না। এখনই বের হয়ে যাও। আশা মুখ কাচুমাচু করে বলল, স্যার, আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ, তাফসিকে আটকে রাখার ব্যাপারে। সুজন ভ্রু কুচকে কৌতূহলী চিত্তে বলল, বলো। আশা বলল, নিস্তব্ধ স্যারকে বলতে সাহস পাচ্ছি না, তাই আপনাকেই বলছি। সুজন নিজ জায়গা থেকে আশার দিকে এক পা এগিয়ে একটু ঝুঁকে চোখ ছোট ছোট করে বলল, কেন তুমি আমাকে ভয় পাও না? আশা জোরে জোরে মাথা নাড়ল। সুজন চোখ গরম করে তাকালো। বলে কি এই মেয়ে, তাকে ভয় পায় না? কেন পায় না? সুজন আবার অবাক কণ্ঠেই শুধালো, কেন ভয় পাও না? আশা কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনাকে দেখে না আমার ঠিক ভয়টা আসে না। আমি কি করতে পারি বলুন? সুজন হতভম্ব হয়ে গেল আশার কথায়। তার মানে কি সবাই নিস্তব্ধকে ভয় পায় আর তাকে দেখে কেউ ভয় পায় না? তাই তো নিস্তব্ধর ক্লাসের সময় রুম তার মতোই নিস্তব্ধ থাকে, আর সুজনের ক্লাসে সবাই সুজন মাঝির মতোই কীর্তন শুরু করে দেয়। আশ্চর্য আশ্চর্য, ভারী হতাশাজনক ব্যাপার তো। সুজন আশাকে ঝাড়ি মেরে বলল, কি বলবে বলো দ্রুত, বলে বিদা হতো মেয়ে। আশা জড়সড় হয়ে বলল, আমার মনে হয় স্যার, আমাদের ক্লাসের ছাত্রী মানসা, আমাদের কলেজে ফাউন্ডারের মেয়ে, ওই যে ক্লাসে হাঙ্গামা করে, আপনি তাকে তবু কিছু বলেন না। ওর এতে হাত থাকতে পারে। ও তাফসিকে পছন্দ করতো না, এর মাঝে ওর সঙ্গে ঝামেলাও করেছিল। আর আমি তাফসির বাবা মারা যাওয়ার পরে একদিন ওদের তাফসির ক্ষতি করার জন্য কিসব কথা বলতে শুনেছিলাম। আপনি তবুও কিছু বলেন না। সুজন বেশ বুঝতে পারলো মেয়েটা বড্ড ধূর্ত, তাকে ইচ্ছে করেই টিটকারি করে বলেছে কথাটা। সুজন তবুও শান্ত রইল, কারণ আশার বলা কথাটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বলল, তুমি সবার সামনে বলতে পারবে এই কথা? কি যে বলেন না, অবশ্যই বলতে পারবো। আমার একমাত্র প্রাণের বান্ধবীকে কতটা কষ্ট দিল ওরা, আর আমি চুপ করে থাকবো? কখনোই না। সুজন চোখ ছোট ছোট করে বলল, বেশি কথা বলো তুমি। আশা বিড়বিড় করে বলল, তা আপনার থেকে নেহাতি কম। বিড়বিড় করলেও দূরত্ব কম থাকায় সুজন তা স্পষ্ট শুনতে পেল। মৃদু ধমক দিল। স্টার্ট আপ স্টুপিড। আশা শয়তানি হেসে বলল, আমাকে ধমক দিয়ে লাভ নেই, সত্যিটা আপনিও জানেন। ওই যে কথায় আছে না, যে করে তার গায়ে ফোসকা পড়ে। যাই হোক, বাদ দিন। আপনাকে একটা ফ্রিতে আইডিয়া দিই, শুনুন। মানসার সঙ্গে ওর যে চালাপালা আছে না, ওদের পাকড়াও করে কিছু কঠিন কথা বলুন, দেখবেন ঠিক গড় গড় করে সব উগড়ে দিয়েছে। সুজন মাথা ঝুলিয়ে বলল, থ্যাংক ইউ সো ইউর আইডিয়া, গেট আউট। আশা মুখ বাঁকিয়ে বেরিয়ে এলো। এই জন্যই বলে লোকে সেদে গিয়ে ভালো করতে নেই। বের হওয়ার আগে বলল, আশা করি আমার বন্ধুর সঙ্গে অন্যায় করা লোকদের যথাযথ শাস্তি হবে। নিস্তব্ধ স্যারকে কথাটা বলে দেবেন। বাসন্তী নিস্তব্ধ চেয়ারে এসে বসেছিল।
যাতে তার ভাই তাসফিকে যেতে না দেখে। এক ফাঁকে সেই শক্ত কণ্ঠে বলল, এমন কাজ কে করতে পারে কিছু জানতে পারলি ভাই? তাকে মোটেও ছেড়ে দিবি না, কঠোর শাস্তি হওয়া চাই। নিস্তব্ধ বাঁকা হাসল। মুহূর্তেই তার চোখ মুখ লাল হয়ে উঠল। তাসফির কণ্ঠে হাঁসফাঁস করার দৃশ্য মনে পড়তেই শক্ত কণ্ঠে বলল, তুই কি ভাবলি আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? এই নিস্তব্ধ ইয়াসারের জানে হাত দিয়েছে সে। এমনি এমনি কি করে ছেড়ে দেই? সুজন এলো তখন দ্রুততার সহিত। বাসন্তী বেরিয়ে গেল। এতক্ষণে তাসফি নিশ্চয়ই চলে গিয়েছে। সুজন আশার বলা কথাগুলো বলতেই নিস্তব্ধ উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছে আশার সন্দেহই ঠিক। এর আগেও মানসা মেয়েটাকে সে তাসফির সাথে ঝামেলা করতে দেখেছে। নিস্তব্ধ কয়েক মিনিটের মাঝেই মানসার চেলাবেলাদেরকে পাকড়াও করে ধরে আনলো নিজের চেম্বারে। কিছু থার্ড ডিগ্রি মূলক কথাবার্তা ওদের ওপরে অ্যাপ্লাই করতেই সব গড়বড় করে বলে দিল ওরা। নিস্তব্ধ রাগী চোখে ওদের দিকে তাকিয়ে বলল, তোমরা যদি কাজটা করে থাকো ভালোই ভালোই বলে দাও, নয়তো কঠোর শাস্তি পেতে হবে তোমাদের। তোমাদের মা বাবাকে ইনফর্ম করা হবে, কলেজ থেকে বিতাড়িতও করা হতে পারে। তোমরা নিশ্চয়ই এমন কিছু চাইবে না। ওরা সত্যি সত্যি ভয় পেয়ে গড়গড় করে সবটাই বলে দিল। মানসার কথাই ওরা 2 দিন আগেই সিসিটিভি বন্ধ করে তা নষ্ট করেছে, যাতে তাদের কেউ সন্দেহ না করে। আর তারাই তাসফিকে হাত পা বেঁধে রেখেছিল মর্গে, আর ফোনটা মানসা নিজেই ফেলে এসেছিল শপিং মলের পাশে, যাতে কেউ সন্দেহ না করে। নিস্তব্ধ বলল, কথাগুলো মিটিকে স্বীকার করতে পারবে তো? ওরা সবাই ভয়ে ভয়ে মাথা দোলালো। অতঃপর ওরা মিটিংয়ে সবটা স্বীকার করলো। বর্তমানে নিস্তব্ধ গম্ভীর স্বরে ব্যঙ্গ করে শুধালো, তো কি শাস্তি ঠিক করলেন নিজের মেয়ের জন্য ফাউন্ডার সাহেব? তিনি নিস্তব্ধর কৌতুক বুঝেও চুপ করে রইলেন। নিস্তব্ধর কৌতুক করা স্বাভাবিক। এই তো কয়েকদিন আগের কথা। মেয়ে তার আবদার করলো ডাক্তার নিস্তব্ধ ইয়াসারকে তার ভারী পছন্দ, বিয়ে করলে সে তাকেই করবে। মেয়ে জেদ ধরে বসলো। ভদ্রলোক মেয়েকে ভীষণ ভালোবাসেন। অতঃপর মেয়ের জেদের কাছে হার মেনে সে গেল নিস্তব্ধর চেম্বারে তার নিকটে বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু নিস্তব্ধ সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দিল। সঙ্গে বলে দিল তার মেয়ের সম্পর্কে অযাচিত কিছু কথা। আপনার মেয়ে 1 নম্বরের উদ্ধত্ত বেয়াদব, মানুষকে সম্মান করতে জানে না, অহংকারী, ছোটদের সঙ্গে কারণে অকারণে মিসবিহেভ করে, পুরো ক্লাসে হাঙ্গামা বাঁধিয়ে রাখে, আপনার ক্ষমতা ব্যবহার করে সকলকে নিজের কর্তৃত্ব ফলাতে চায়। সো এমন একটা মেয়েকে তো বিয়ে করার প্রশ্নই আসে না। আরিফুল হক প্রতিবাদ করে বলল, আমার মেয়ে এমনটা হতেই পারে না। কোথাও আপনি বিয়ে না করার স্বার্থে বানিয়ে বলছেন না তো ডক্টর? নিস্তব্ধ শান্ত অথচ তেজ নিয়ে বলল, মোস্ট ইম্পর্টেন্টলি আই এম অলরেডি ম্যারিড, সো দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আর দ্বিতীয়ত আমার স্বভাব চরিত্র সম্পর্কে আপনার খুব ভালোই ধারণা আছে, না হলে আমায় নিজের কলেজে কর্মে নিয়োজিত করতেন না। নিস্তব্ধ বিয়ের কথা শুনে তিনিও এবারে কিছুটা বিচলিত হলেন। আর সেও জানে নিস্তব্ধ মিথ্যে কথা বলা, অসৎ পথে অবলম্বন করা মোটেই পছন্দ করে না। অন্য মনস্ক হয়ে চেম্বার ছেড়ে বের হয়ে গেলেন নিস্তব্ধ। পিছু ডেকে বলল, আর একটি কথা, বিয়ের খবরটা কাউকে এখনই জানাবেন না, কারণ বশত আপনাকে অবগত করতে হলো, দ্যাটস ইট। আর নিজ মেয়ের দিকে খেয়াল রাখবেন, তাহলে নিজের ভুলটা বুঝতে পারবেন। সন্তানকে কখনো অতিরিক্ত লাই দিতে নেই, তাহলে মানব জীবনে সত্যি তারা বিগড়ে যায়, বিপথে চলে যায়। তাদের সব আবদার সব সময় শুনতে নেই। ভালো কি খারাপ কখনো কখনো নিজেদের বিচার করে দেখতে হয়, না হলে পরবর্তীতে সেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই যে আজ যেমন মেয়ের আবদারকে প্রশ্রয় দিয়ে আমার কাছে না এসে যদি দুটো ধমক দিতেন তাকে, তবে আর পরবর্তীতে এমন আবদার করতে ভয় পেত। বেস্ট অফ লাক, আপনি আসতে পারেন। নিস্তব্ধ কথাগুলো সেদিন তার মনে ভীষণ করে দাগ কেটেছিল। সত্যি কি তিনি ভুল করে ফেলেছেন? কাজের চাপে তিনি মেয়ের প্রতি নজর কিংবা সময় কোনোটাই দিতে পারেন না। আজ মনে হচ্ছে নিস্তব্ধর বলা প্রত্যেকটা কথা একদম পাই টু পাই সত্য। সত্যি সে বাবা হিসেবে ব্যর্থ। তিনি ঘোষণা দিলেন, মানসাকে আজ থেকে পরবর্তী 1 সপ্তাহ যাবৎ কলেজের ক্লাস সহ সমস্ত শিডিউল থেকে বহিষ্কার করা হলো। ইচ্ছা পোষণ করা সত্ত্বেও সে কোনো কিছুতেই অংশ নিতে পারবে না। পরবর্তীতে সে যদি পুনরায় এমন কাজ করে তবে তাকে আমরা আরও কঠিন শাস্তি দেওয়া হবে। আরিফুল হক নিস্তব্ধর হাতে মাইক ধরিয়ে দিল। নিস্তব্ধ উঠে হাতে মাইক নিয়ে বাঁকা হাসল।
এইটুকু ঠুনকো শাস্তিতে তো নিস্তব্ধ রিয়াসারের মোটেই রাতে ঘুম হবে না। তার বউকে কষ্ট দিল আর সে এত সহজে তাদের ছেড়ে দেবে? কখনো না। রাতে ভালো ঘুম হওয়ার জন্য দরকার ওদের আরো কঠোর শাস্তি, যেটা সে এখন নিজেই ঘোষণা করবে। নিস্তব্ধ চোয়াল শক্ত করে বলল, শাস্তিটা ভীষণ কম হয়ে গেল না স্যার? এতে তো ওরা ভিকটিমের কষ্টটা উপলব্ধি করতে পারবে না স্যার। এতটা নিকৃষ্ট একটা কাজ করলো আর নিজেরা সেটা বুঝবে না যে আদতেও তারা কতটা খারাপ কাজ করলো, সেটা কি করে হয় বলুন? আমি বলছি, যারা যারা কাজটার সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেককে আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা করে ওই মর্গে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পা বেঁধে রাখা হবে। ওদেরও উচিত কষ্টটা একটু উপলব্ধি করা। জীবনে সব কিছুরই অভিজ্ঞতা থাকা ভালো, কি বলেন স্যার? আরিফুল হক বললেন, বেশ, তবে তাই হোক। ওদের গার্জিয়ানদের তাহলে ছেলে মেয়েদের করা কৃতকর্মের কথা জানিয়ে দেবে। সকলের সঙ্গে মানসা এমন শাস্তির কথা শুনে আঁতকে উঠল। তার প্রাণ যায় যায় অবস্থা। আর যখন শুনলো আজ রাতে মানসাকে রাখা হবে, সে জ্ঞান হারালো। ও যে কথায় আছে না, অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় তোমাকেই পড়তে হবে, তাই সাবধান। সকলের উদ্দেশ্যে নিস্তব্ধ আবারও বলল, এমনকি শুধু মানসা নয়, পরবর্তীতে যদি কেউ এমন নিকৃষ্ট কাজের পুনরাবৃত্তি ঘটায় তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এভরিওয়ান ইউজ ইউর অনেস্ট মাইন্ড সেট আপ, গট ইট? আজকের মতো সকলে বাড়ি যান। এতক্ষণে কলেজের উত্তপ্ত প্রাঙ্গণ কিছুটা শান্ত হলো। কারো কারো মনে তাসফিয়া নিস্তব্ধ পজেসিভ নিয়ে প্রশ্ন থেকেই গেল। কিছুক্ষণ পর তাসফি চলে যাওয়ার পর বাসন্তী শুয়ে আছে তাসফির কেবিনের বেডে। তাসফির সঙ্গেই কথা বলছিল সে ফোনে। তাকে যে মানসা আটকে রেখেছিল, নিস্তব্ধ স্যার বলা শাস্তির কথাগুলো ফোনেই বলছিল তাসফিকে সে। নিস্তব্ধ কেবিনেটের দরজা ঠেলে অন্যমনস্ক হয়ে ঢুকতে ঢুকতেই শুধালো, এখন কেমন বোধ করছেন মিসেস নিস্তব্ধ হইয়া স্যার? হঠাৎ নিস্তব্ধর আগমনের সঙ্গে উক্ত কথায় প্রেক্ষিতে বাসন্তী উঠে চোখ বড় বড় করে চাইল ওর দিকে। সামনে তাকিয়ে নিস্তব্ধ তাসফির বদলে নিজের আপাকে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। তবুও নিজের লজ্জিত বদন ঢাকতে চেষ্টা করে ভ্রু কুঁচকে বলল, তুই একা কেন আপা? আমার বউ কোথায়? চলে গেছে তোর বউ। নিস্তব্ধ ভাবলো হয়তো সকলের মতো এবারেও তার সঙ্গে রসিকতা করা হচ্ছে, কিন্তু বাসন্তী বলল, সত্যিই চলে গেছে। বাসন্তী ফোন কাটেনি। ফোনের ওপাশ থেকে তাসফি সব শুনতে পাচ্ছে। নিজের মনে নিস্তব্ধর হতভম্ব মুখখানা কল্পনা করে কুটকুটিয়ে হেসে উঠল। ইস, অহংকারী মানুষটার রাগী মুখটা সে যদি এখন দেখতে পেত! নিশ্চয়ই চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আপাকে কি সে লুকিয়ে একটু দেখাতে বলবে ভিডিও কলে? চারিপাশে অন্ধকারে নিমজ্জিত। বাসন্তী বসে আছে নিজের রুমের বেলকনিতে, আকাশের দিকে মুখ করে। তার মস্তিষ্ক ভাবনায় বিভোর। সেখানে সবটুকু জায়গা দখল করে আছে মাহিন। এই তো আজ দুপুরের পর হসপিটাল থেকে ফেরার পথে বাসায় ঢোকার আগের ঘটনা। বাসন্তী ওসমান ভিলার গেট দিয়ে ভেতরে ঢোকার আগ মুহূর্তে একজন মহিলা এসে তাকে থামিয়ে দিল। এই শোনো, তুমি নিলয় ভাইয়ের মেয়ে বাসন্তী না? বাসন্তী মাথা নাড়ল। মহিলাকে চেনে। তাসফিকে দেখতে এসেছিল যারা বিয়ের পরের দিন, এই তাদের মাঝেই একজন। মহিলাটি আফসোস করে বলল, আহারে, ফুটফুটে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। ইস, এখন তোমাগো সংসার করার বয়স। বাসন্তী ভাবলো মহিলাটা হয়তো তাকে সান্ত্বনা দিতে চাইছে, তাই তারও খারাপ লাগলো। কিছু বলতে নিবে, কিন্তু মহিলার পরবর্তী কথা শুনে বাসন্তী শক্ত চোখে তাকালো। মহিলাটি গোপন কথা বলার ভঙ্গিতে বলল, তা তুমি আরেকখানি প্রেম টেম করতা নাকি? ছেড়ে দিল তোমায়? নাকি শাশুড়ির সঙ্গে ঝগড়া করতা? ননদ ছিল নাকি তোমার? খারাপ কাজ করে ধরা খেয়েছিলা? যতই যাই বলো, এমনি এমনি তো আর তোমায় ডিভোর্স দেবে না। নিশ্চয়ই কোনো অকাম কুকাম করছিলা। এই আশেপাশের মানুষের একই সমস্যা। শহর হোক বা গ্রাম, কিছু এমন নিচু মানসিকতার মানুষজন অহরহ খুঁজে পাওয়া যাবে। আর এই মাঝে নাক গলার মধ্যবয়সী মহিলা মানুষ বেশি। মানুষকে সান্ত্বনা দেওয়ার নামে খোঁচা মেরে কটু কথা বলতে এরা ওস্তাদ, যেন এটাই তাদের শো, আর কাজ করার বার নেই তাদের। বাসন্তী কিছু বলার আগেই হঠাৎ করে পিছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, কাকিমা, আপনি ভুল বলছেন। ডিভোর্সটা তারা বাসন্তীকে দেয়নি, বরং বাসন্তী তাদের ছেলের উপরে থুতু ছিড়িয়েছে
ডিভোর্সটা দিয়ে এসছে, বুঝলেন? আর প্রেম করতে কি না, প্রেম করুক, যা খুশি তাই করুক, তাতে আপনাদের কি? একজন যদি তার লাইফ নিয়ে হ্যাপি থাকে, তাহলে আপনাদের সমস্যা কোথায় কাকিমা? রাকাম কোকামও তো করেনি, ওর প্রাক্তন হাজব্যান্ড করেছিল। আর আপনাকেই বা এত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছি কেন? কি আপনি বলো তো? মানুষ কীভাবে রাস্তার উপর দাঁড় করে হ্যারাসমেন্ট করে কিন্তু আপনার নামে মামলা দিতে পারে, জানেন? মহিলাটি মাহিনের পরপর এত কথার একদম চুপসে গেল। পুনরায় কিছু বলল। তুমি কে আমায় এত কথা বলার? আমি তো তোমায় কিছু বলিনি। মাহিন বলল, আমি কে সেটা আপনার না জানলেও চলবে। জানতো, নিজের কাজে যান, আজব সব পাবলিক। মহিলাটি মুখ গুমড়ো করে প্রস্থান করল। বাসন্তী মন প্রফুল্লতায় ভরে উঠল। তার চোখ ছলছল করলো। মাহিন এভাবে সাপোর্ট করবে সে কখনো ভাবেনি। যদিও তার পরিবারের লোক তাকে যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু এই মুহূর্তে তো তারা কেউ ছিল না। তাছাড়া সে তাসফির মতো সবার মুখের সামনে নীতি কথাও ছুড়ে দিতে পারে না। এইটুকুতেই সে নরম হয়ে যায়। এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে বাইক থামালাম। যান, ভেতরে যান। আর একটা কথা মনে রাখবেন, এসব মানুষের বেশি পাত্তা দেবেন না। এরা নরম দেখলে গরম হয়ে বসে। নিজেকে আরো স্ট্রং করুন বাসন্তী সুন্দরী। মাহিনের কথায় বাসন্তীর ভাবনাচ্যুত হলো। কেন জানি এই মুহূর্তে তার মাহিনের সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা পাচ্ছে। মাহিন ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, আপনার গালটা এমন হঠাৎ করে লাল হচ্ছে কেন বলুন তো? বাসন্তী থতমত খেয়ে গালে হাত দিয়ে বলল, কোথায়? মাহিন হাসতে হাসতে বাইকে উঠে বলল, নেই, হাফিজ হয়ে আছে। মাহিন বাইকে স্টার্ট দিলে বাসন্তী ব্যস্ত হয়ে বলল, ভেতরে আসতে এক কাপ চা খেয়ে যাও। মাহিন বাসন্তীর চোখের দিকে তাকিয়ে বলল, অন্য কোনো দিন, যেদিন আপনার হৃদয় আমার। বলেই মাহিন চলে গেল তাকে অবাক করে রেখে। বাসন্তী আকাশ পানে চেয়ে বিড়বিড় করল, তবে কি আমার ভাবনাই ঠিক? মাহিনের প্রতি তার হৃদয়ের কোথায় কিছু সুপ্ত অনুভূতি বাসা বেঁধেছে। সে তার চেয়ে বড়। এই অনুভূতি কি আদতেও ঠিক? পুনরায় মন ভাঙার ব্যথায় কাতরাতে হবে না তো তাকে? তাছাড়া মাহিনও তো তাকে ক্লিয়ার করেই কিছু বলেনি। সেই বেশি ভাবছে না তো আবার? রাত তখন 12টার কাছাকাছি। মর্গে মানসার আত্মা কেঁপে উঠছে। মৃত জিনিস সে সব থেকে বেশি ভয় পায়। সন্ধ্যার পরে তাকে মর্গে রেখে যাওয়ার পরেই সে একবার জ্ঞান হারিয়েছে। পুনরায় একাই ফিরেছে ঘণ্টাখানিক পরে। মানসা স্পষ্ট দেখতে পাচ্ছে মরা মানুষের মাথাগুলো, তার গা গুলিয়ে আসছে। কই, তাসফিকে রেখে যাওয়ার সময় তো লাশগুলোর মুখ ঢাকা ছিল, তবে আজ কেন খোলা? মানসার সঙ্গে সঙ্গে বমি করে দিল। এই নিয়ে 3বার বমি করলো সে। তার নিজের বমির গন্ধে তার দম আটকে আসছে। নাড়ি ভুড়ি সব বেরিয়ে আস্তব যাচ্ছে। সে এখান থেকে নড়তেও পারছে না। তার শরীর ছেড়ে দিয়েছে দুর্বলতায়। মনে হচ্ছে লাশগুলো তাকে হত্যা করতে এগিয়ে আসছে। কি বিভীষিকাকর রাত! সূর্যের উত্তপ্ত হাওয়ায় আচ্ছন্ন বাতাস বড়। আকাশে মেঘ নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আজ ক্ষীণ। ঘড়ি কাটায় সকাল 9টার কাছাকাছি। তাসফি রেডি হচ্ছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনের মতো ছিমছাম বেশভূষা আজ তার নয়। আয়নার সামনে দাঁড়িয়ে তাসফি খুব ভালো করে হিজাব বাঁধল। অতঃপর যে কোনো দিন শ্বাস নিতে কষ্ট নেওয়ার ভয়ে মাস্ক পরিধান করেনি, সে আজ টাইট করে মুখে কালো রঙের মাস্কখানা পরিধান করে নিল। তার উজ্জ্বল ফোলা ফোলা বুদ্ধিদীপ্ত মুখশ্রী ঢাকা পড়ল মুখোশের আড়ালে। নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে আয়নায় ভালো করে দেখল। তাকে কি চেনা যাচ্ছে? একদম যাচ্ছে না। নিশ্চয়ই নিস্তব্ধ তাকে চিনতে পারবে না। তাসফি এই বেশভূষা পরিবর্তনের কারণই তো হচ্ছে ওই অহংকারী পুরুষটা। এতদিন তাকে দূরছাই তাড়িয়ে দিয়েছে, অথচ সে ডিভোর্সের কথা বলতেই বেঁকে বসলো। এই লোকের সমস্যাটা কোথায়? তার উপরে তার দৃঢ় বিশ্বাস পরশু অজ্ঞান হওয়ার আগে নিশ্চয়ই কিছু বলেছে সেই লোকটাকে, যার জন্য লোকটা আরও লাইফ পেয়েছে। ইচ্ছে করছে নিজের গালে নিজেই ঠাস করে মারতে। কেন মনে পড়ছে না তার? সে নাকি আবার ওই অহংকারী পুরুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েও ধরেছিল। ছি ছি, যাকে ডিভোর্স দিতে চাস তার সঙ্গে এরকম করতে তোর লজ্জা লাগলো না? তার উপর আবার তাসফির মনে নতুন করে প্রশ্নের দানা বেঁধে উঠে গেল। কাল তাসফি নাকি তাকে সবসময় সব দেখিয়ে বেড়ায়। কবে, কখন? আশ্চর্য! কাল কথার অবাধ্য হওয়ায় সে
নিশ্চিত তাকে হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে নিস্তব্ধ। সে কারোর কাঁচা আহার হতে মোটেই রাজি নয়। তাসফিকে এমন গাটসাট হয়ে বের হতে দেখে কমলা বেগম মুখ লটকিয়ে বলতে লাগলো, দেখ, নবাবের গিন্নি নবাবের সঙ্গে লুকোচুরি খেলতে ধেই ধেই যাচ্ছে। তোমার নবাব তোমারে কয়দিন লাই দেয় দেখমু আমি।